পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আমি যে এপিসোড নিয়ে করছিলাম ভারতবর্ষে বাঙালি সাধক তৈলঙ্গ স্বামীর শ্যামাচরণ লাহিড়ির আজকে পর্ব 4 নম্বর পর্বে আসি। শ্যামাচরণ লাহিড়িকে যখন তিনি দ্রোণগিরি পর্বতে পৌঁছন, তারপর কে ডাকতে আরম্ভ করেন তার নাম ধরে, শ্যামাচরণ লাহিড়ি। একটু বিস্মিত হয়ে যান শ্যামাচরণ লাহিড়ি এটা শোনার পর। সেই কণ্ঠস্বর অনুসরণ করে শ্যামাচরণ লাহিড়ি সেই গুহার কাছে এসে পৌঁছলেন। এবার গুহার দ্বারে তিনি দেখতে পান এক জটাধারী যোগীবর দাঁড়িয়ে আছেন এবং তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। কিছুটা বিস্মিত হলেন শ্যামাচরণ লাহিড়ি। বললেন, এই অঞ্চলে অর্থাৎ এই রানীক্ষেতে তাকে তো কেউ চেনে না, তাহলে এই হিমালয়ের এই দ্রোণগিরি পর্বতেই যে রানীক্ষেত থেকে 15 মাইল হেঁটে তিনি যে দ্রোণগিরি পর্বতে পৌঁছলেন হিমালয়, সেখানে তারও কেউ চেনানো নয়, তাহলে চিনলেন কি করে? মনের মধ্যে একটা কৌতূহল দানা বাজছিল শ্যামাচরণ লাহিড়ি যে হয়তো এই যোগী বা সাধু কোনো কারণে হোক এখানে আসছেন, সেই খবরটা আগে থেকেই পেয়ে গেছিলেন সেই পাহাড়ি কুলিদের মাধ্যমে এবং তার নাম করে ডাকলেন। কাছে যেতেই সেই যোগীবর দাঁড়িয়ে আছেন শ্যামাচরণের জন্যই। শ্যামাচরণ লাহিড়ি এটা বুঝতে পারলেন কিছুটা কাছে যাবার পর। সেই সাধুর 2 চোখ দিয়ে আনন্দের দ্যুতি নির্গত হচ্ছে। যোগীবর নিকটে এসে প্রসন্ন মধুর কণ্ঠে শ্যামাচরণকে বললেন, আব তুম আ গয়া, অর্থাৎ শ্যামাচরণ এবার তুমি এসে গেছো, এবার বিশ্রাম করো। আমি তোমায় এতক্ষণ ডাকছিলাম। শঙ্কা ও সন্দেহ শ্যামাচরণের মনে ভিড় করেছে। তাকে এই যোগী কি প্রকারে চিহ্নিত করতে পারল, এটা মনের মধ্যে তখনও শ্যামাচরণ লাহিড়ি চলছিল। স্বাভাবিক, যে কোনো মনুষ্য এটাই চিন্তা করবে যে অপরিচিত ব্যক্তি কিভাবে তাকে চিনতে পারবে বা তার নাম ধরে ডাকবে। তাড়াতাড়ি যোগীকে প্রণাম জানিয়ে শ্যামাচরণ পাশে দাঁড়িয়ে থাকলেন। যোগী শ্যামাকে বললেন, মনের দ্বিধা সহজে যাচ্ছে না বোধ হয়, এইভাবে জিজ্ঞাসা করলেন যোগীবর শ্যামাচরণকে। মনে করছো আমি তোমার এই নাম জানলাম কি করে? হয়তো কোনো পিয়ন বা পাহাড়িদের কাছ থেকে জেনে নিয়েছি। অর্থাৎ শ্যামাচরণ লাহিড়ির কথা, তিনি যে মনের মধ্যে যেটা ভাবছেন শ্যামাচরণ লাহিড়ি, সেটাই যোগীবর প্রকাশ করলেন নিজ মুখে। আরো বিস্মিত হলেন শ্যামাচরণ লাহিড়ি। বড় আশ্চর্যের কথা, এই চিন্তা শ্যামাচরণ সত্যিকারে করেছিল। তাই যোগী জানালো, কিভাবে এটা জানলাম? এরপর সাধু শ্যামাচরণ লাহিড়ির পিতৃপুরুষগণেদের নাম এবং তার নিবাস সমস্ত কিছুই বলে দিলেন এবং তারপর মুচকি মুচকি হাসতে লাগলেন সেই জটাধারী যোগীবর। বিস্মিত হলেন শ্যামাচরণ। তিনি এটুকু বুঝেছেন যে তার নামটুকু জানতে পারেন কোনো না কোনো ভাবে, বাকিগুলো জানবেন কি করে, সেগুলো পরিষ্কার স্পষ্ট বলে দিলেন। যোগী শ্যামাচরণের হাত ধরে গুহার ভিতরে নিয়ে গেলেন। এক কোণে পড়ে আছে বাকছাল, ধুনি, দণ্ড ও কমণ্ডলু, যেটা সাধক বা সন্ন্যাসীদের থাকে। যোগী শ্যামাচরণকে জিজ্ঞাসা করলেন, দেখো তো এগুলো চিনতে পারছো কিনা? এসব যে তোমারই পূর্বজন্মের সাধনার বস্তু স্বরূপ। অর্থাৎ যোগীবর তাকে বললেন, এটা তোমার পূর্বজন্মের সাধনার বস্তু। এইসব কথা একটু তোমার মনে আসছে না, কি স্মরণে আসছে না? যোগীবর জিজ্ঞাসা করলেন শ্যামাচরণকে। জয় মাতার, একটু লাইনে থাকো মা।
শ্যামাচরণ লাহিড়ী সেই সময় সত্যিকারের তার মনে আসছিল না, কিন্তু তারপর অবশ্যই আসলো কিভাবে মনে, এবং তিনি কিভাবে জাতিস্বর হলেন ওই সময়। আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। বলুন মা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? শুভঙ্কর চক্রবর্তী বলছি, বেতুয়া থেকে। শুভঙ্কর চক্রবর্তী, বেথুয়া ডেয়ারি থেকে বলছো? হ্যাঁ আচ্ছা, তার মানে ওই তোমার আমার কৃষ্ণনগর থেকে বহরমপুর যাওয়ার যে মুর্শিদাবাদ, ওইখানেই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানবে নিজের সম্বন্ধে? নিজের সম্বন্ধে জানতাম সবকিছু। আচ্ছা, সবকিছু না বাবা, একটা প্রশ্ন করতে হবে। কোনো বিষয় যদি তোমার উৎকণ্ঠা থাকে বা উদ্বেগ থাকে কোনো কিছু ভবিষ্যৎ জানার, পার্টিকুলার একটা বিষয় আমাকে প্রশ্ন করো, কি জানার আছে তোমার? বর্তমান ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার সম্বন্ধে? এখন কি করছো তুমি? ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। বেশ, তো এখন কি করছো? এখন পড়াশোনা করছি। আচ্ছা, কি পড়াশোনা করছো তুমি? আমি বিএ করছি। বিএ অনার্স না পাস? 5। আচ্ছা, জন্ম তারিখ বলো। শুভঙ্কর, জন্ম তারিখ, ডেট অফ বার্থ? 19/9/2003। কত? 20? 19/9/2003। 19/9 মানে সেপ্টেম্বর 2003। বয়স হলো গিয়ে তাহলে 21 বছর, তাই তো? গ্রাজুয়েশন করছো। টাইমটা বলো, জন্ম সময়। 2:35 দুপুর। দুপুর 2:35? 2:35। আচ্ছা, জন্মস্থান কোথায়? তারকেশ্বরী, জামালপুর, কালীগঞ্জ থানা। না না, জেলার নাম বলো। নদিয়া না মুর্শিদাবাদ? নদিয়া। নদিয়া জেলা। আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন দেখছো? হ্যাঁ, প্রথম দিন দেখছি স্যার। আচ্ছা, ভেরি গুড। এটা যে দেখতে পাচ্ছি তোমার এখানে শুক্রবার জন্মবার। হ্যাঁ, শুক্রবার তোমার জন্মবার। শুক্রবার জন্মবার। তোমার হচ্ছে কর্কট লগ্ন এবং মিথুন রাশি। এটা আজকে প্রথম দিন জানলে? হ্যাঁ হ্যাঁ। আদ্রা নক্ষত্রে জন্ম। কেরিয়ার নিয়ে প্রশ্ন। প্রথমে আসি পড়াশোনা। কেরিয়ার বিল্ড আপ করতে গেলে পড়াশোনাটা লাগে। চতুর্থ ভাবে রাহু এবং পঞ্চমপতি শুক্র রবিযুক্ত অবস্থায়। তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়েছো না বাংলা মিডিয়াম? বাংলা মিডিয়ামে পড়েছো। কিন্তু চতুর্থ বা পঞ্চম ভাবে যদি রাহু অবস্থান করে, সাধারণত মাতৃভাষা ছেড়ে অন্য ভাষায় সে পড়াশোনাতে পারদর্শী বেশি হয়। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে সেখানে ইংলিশ মিডিয়াম পড়লে ভালো ফল হতো। যাই হোক, এখানে চতুর্থ ভাবে রাহু রয়েছে, দশমের ওপর দৃষ্টি প্রদান করছে। কেরিয়ারের জায়গা বা কর্মের জায়গায় স্থিরতা আসার সম্ভাবনা অনেকখানি কম। পঞ্চমপতি শুক্র সে রবিযুক্ত অবস্থায় একটা অশুভ ফল দিচ্ছে, সেখানে শুক্র নিচস্থ হয়ে গেছে। সুতরাং হায়ার এডুকেশনের জায়গাটা একটু না ভাবলেই ভালো হয়। কথাবার্তা একটু মাঝে মধ্যে কর্কশ হয়ে যাচ্ছে, কাউকে লোকে স্ট্রেট কাট কথা বলে দিচ্ছ লোককে। লগ্নপতি মকর লগ্নে, লগ্নপতি শনি চন্দ্রযুক্ত অবস্থায় মিথুনের ওপর অবস্থান করছে। সুতরাং ষষ্ঠ ভাবে মনের মধ্যে হাজারটা কষ্ট চেপে থাকো, লোককে প্রকাশ করতে দাও না, তাই তো? ঠিক বলছি আমি নাকি? অষ্টম ভাবে বুধ বকরি আছে, সেক্ষেত্রে একটু সম্ভাবনা হবে। দশম ভাবে কেতু এবং দ্বিতীয় ভাবে মঙ্গল থাকাতে তোমার ব্লাড রিলেশন, কোনো ব্লাড রিলেটেড একটু বয়স বাড়লে কোনো প্রবলেম আসবে, যেমন ডায়াবেটিস বা সুগার। এছাড়া স্কিন বা নার্ভের সমস্যা আসতে পারে। কেরিয়ার খুব একটা ভালো নয়। কেমন? বর্তমান যে দশা দেখতে পাচ্ছি, সেই দশা বৃহস্পতির মহাদশা এবং বুধের অন্তর্দশা। 2026 অব্দি খুব ভালো কিছু হবে না পড়াশোনার জায়গা। জয় মাতা। দশম বন্ধু প্রত্যেককে আমি সহযোগিতা করব। খারাপ হলেও বলে দিতে হয়, কারণ কিছু জায়গাটা মন খারাপ হলেও কিছু করার নেই, কারণ যেটা আমি দেখি সেটাই বলি। এই যে ভারতবর্ষের সাধক নিয়ে সৃষ্টি টিভিতে যে অনুষ্ঠান আপনাদের সামনে করি, সেই অনুষ্ঠান সব সাধকদের, ভারতের সাধক বলে যে উপন্যাস রয়েছে, ভারতবর্ষের সাধকের উপন্যাস, সেই উপন্যাস থেকে তোলা কাহিনী এবং বাস্তবিক ঘটনা আপনাদের সামনে সৃষ্টি টিভির পর্দায় আমি তুলে ধরছি। এই সাধকদের সম্বন্ধে জানতে জানতে এবং আপনাদেরকে বলতে বলতে, তাদের সম্বন্ধে পড়াশোনা করতে করতে নিজের মধ্যেও সেই সাধনা থাকতে হবে, নইলে শুধু কমার্শিয়ালি চিন্তা করে প্রোগ্রাম করা হবে। সেই জন্য আমি চিন্তা করেছি সাধকদের কিছু গুণাবলী আমার নিজের মধ্যে থাকা উচিত, এবং অন্তত পক্ষে 50%, 100% না থাকুক, 50% অতি অবশ্যই থাকবে, অর্থাৎ 50%। যার জন্য যেটা আমার টিভিতে লেখা আছে, স্ক্রলে যাচ্ছে, এবং আমি যেটা মুখে বলি যে সমাধানের পর কাজের মূল্য নেব। সমাধানের পর কাজের মূল্য অর্থাৎ আমি একজন পেশায় জ্যোতিষ, এটা আমার পেশা। তন্ত্রটা আমার পেশা না, তন্ত্রটা আমার সাধনা। যার জন্য মানুষকে
সমস্যা মুক্ত করি, তারপর মূল্য নিই। অবশ্যই যেহেতু জ্যোতিষটা আমার পেশা, আমার ফিস দিয়ে আমাকে দেখাতে হবে, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, যার ফলে আমি মানুষের উপকারটা আগে করি, তারপর মূল্য নিই। উপকারের আগে কিন্তু কারুর কাছে মূল্য নিই না। এবং যেটা আমি টিভিতে বলি সেটাও আমার চেম্বারে একদম সঠিক। আমি যেটা টিভিতে বলবো সেটাই চেম্বারে এসে শোনেন। যারা এসছেন টিভি অনুষ্ঠান দেখে বা আমার নিউজ পেপার দেখে বা অন্য অ্যাডস দেখে, সেখানেও একই কথা লেখা থাকে। প্রত্যেকটা মানুষ যেটা দেখেছেন, যেটা শুনেছেন, যেটা আমি বলি সেটাই চেম্বারে করি। চেম্বারে অন্যথা কিছু হয় না। পুজোর জন্য, এর জন্য, তার জন্য কোনো রকম মূল্য কিছু ধার্য করা হয় না। আগে সমস্যা মুক্ত হবেন, তারপর মূল্য নিন। এবং প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে এসে উপকার পান, প্রতিটা ব্যক্তি। একজনও বলতে পারবেন না কেউ আমার কাছে প্রতারিত হয়েছেন। ওই জন্য যারা একাধিক জায়গায় প্রতারিত হয়েছেন তাদের জন্য বলা যে এসে কাজটা করিয়ে নিয়ে যান। কারণ যেটা আমি টিভিতে বলি সেটাই চেম্বারে করি, এবং অতি অবশ্যই প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকৃত হন। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যা তথা শ্রাবণ মাসের অমাবস্যা এবং ভাদ্র মাসের উভয় অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকবে আমার। এই যে কৌশী অমাবস্যা, এই কৌশী অমাবস্যায় না বলে কোনো কাজ হয় না। শ্রাবণ মাসের অমাবস্যা দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। তো এই অমাবস্যায় বাস্তুদোষ খণ্ডন, গ্রহদোষ খণ্ডন, স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ, বিবাহে বাধা কাটানো, অর্থ প্রাপ্তি, স্বকর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, এই সমস্ত কাজগুলো অতিরিক্ত প্রশস্ত। কারণ দেবাদিদেব মহাদেব চন্দ্রের টানে যে ক্রিয়াগুলো হয় তার মাস অনুযায়ী সেই আহ্বান করতে হয় মহাদেবকে, সে দেবাদিদেব মহাদেবকে। সেই যজ্ঞে, যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যজ্ঞ চলছে, এই যজ্ঞে এইভাবে আহ্বান করতে হয়। সেই আহ্বানের দ্বারা এই কার্য সম্ভব এবং এক চান্সে সমস্যার সমাধান হবেই হবে। আর ভাদ্র মাসে কৌশী অমাবস্যায় যে কোনো কাজ তারাপীঠ মহাশ্মশানে না বলে কিছু হয় না। আমার বলা থাকে সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। কেন এই কথাটা বলি? যার কারণ প্রথম আমার বিচারটা থাকে জ্যোতিষ মতে। এই জ্যোতিষ মতে যে বিচারটা করি সেটা একদম নির্ভুল, পারফেক্ট, এতে কোনো ভুল নেই, একদম পারফেক্ট বিচার হয়। যার জন্য ড্যামেজটা কোন জায়গায় হয়েছে, মেরামতিটা কোন জায়গায় করতে হবে, শুধু সেইটুকুই মেরামতি করি। এবং অতি মানুষের এই মেরামতির জন্যই তারা উপকার পান এবং আমাকে মূল্য দিয়ে যান। তারপর নিয়ে আমি কারি কারি টাকা খরচা করাই না কাউকে দিয়ে। একাধিক সমস্যায় এখন সাংসারিক মানুষের জর্জরিত, সংসারে অশান্তি, অর্থনৈতিক সমস্যা, রিলেশনে প্রবলেম, এছাড়া তো নানা রকম সমস্যা তো আছেই। তার মধ্যে আবার যার কাছে সমাধান পেতে এসছেন সেই ব্যক্তি যদি আপনাকে পরিত্রাণের জায়গায় আপনাকে ভক্ষণ করে বা আপনার অর্থকে ভক্ষণ করে, তাহলে তো আরো অশুভ ফল। বিশ্বাসটা কার প্রতি থাকবে? এই বিশ্বাসটাই অর্জন করা যতখানি না সোজা, তার থেকেও কঠিন বিশ্বাসটাকে ধরে রাখা। ওই জন্য আমি প্রত্যেককে বলি আমাকে একবারই বিশ্বাস করুন। বিশ্বাসটাকে ধরে রাখার দায়িত্ব আমার, এবং প্রত্যেকটা মানুষ উপকার পান। এই শুভ কাজের সঙ্গে শত্রু দমন, শত্রু দমনের মধ্যে অনেক ভাগ থাকে, যেমন উচ্চাটন, স্তম্ভন, অর্থাৎ তাকে ওখানে আটকে দেওয়া, ঝগড়াঝাটি হচ্ছে স্তম্ভন ক্রিয়া করে আটকে দেওয়া, মারণ, বিদ্বেষণ ইত্যাদি। বিদ্বেষণ মানে হচ্ছে বিদ্বেষ করা, অর্থাৎ মানসিক একটা বিদ্বেষ তৈরি করা এর প্রতি ওর, বা সম্পর্কের উচ্চাটন। এই সমস্ত কাজগুলো অশুভ ক্রিয়ার জন্য কৌশী অমাবস্যা খুবই প্রশস্ত। আর এই যে লাভ রিলেটেড প্রবলেম, এই কাজও অতি অবশ্যই শ্রাবণ মাসের অমাবস্যা এবং কৌশী অমাবস্যাতে 100% সলভ পাওয়া যায় এক চান্সেই। এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি,
ধারণ ছাড়া প্রতিকার এই যজ্ঞেতে যে ব্যক্তির শুধুমাত্র একটু ফটো আর নাম লাগে, কেউ পরিধান করবে না। অনেকে এসে বলেন যে আমার ছেলেকে কিছু পড়ানো যাবে না, আমার মেয়েকে কিছু পড়ানো যাবে না, কিন্তু সমস্যা মুক্ত করতে হবে। অবশ্যই ধারণ ছাড়া প্রতিকার এই যজ্ঞতেই ক্রিয়া হবে। হাতে কিছু দিলাম, ঘরে রেখে দিল, এগুলো ধারণ ছাড়া প্রতিকার হলো না। সেই হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করতে হয় এই ব্যক্তির নাম করে এবং তার ফটোর উপর ক্রিয়া করে দিলে সেই ব্যক্তি যার সমস্যা সেই তখন সমস্যা মুক্ত হবে এবং ধারণ ছাড়া। অনেকে ওষুধ খাইয়ে বশ করে রেখেছে, পেটের মধ্যে ওষুধ করেছে, সারা শরীরে ছুঁচ ফোটাচ্ছে, এমন মনে হচ্ছে। স্নান করে আসার পর প্রবলেম, আসনে বসে ঘুম পাচ্ছে বা চারিদিকে চুল পড়ে থাকছে। হ্যালো, এই সমস্ত জাদুটোনা অনেক অশুভ ক্রিয়ার মাধ্যমে কেউ বান মেরে থাকলে হয়। অবশ্যই এই শ্রাবণ মাসের অমাবস্যা আর পৌষে অমাবস্যা তো বটেই, এই সমস্ত সমাধান থেকে এক চান্সে মুক্তি। যার জন্য সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে, গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে চুরি মেলা ভার। অবশ্যই এই মেটাল ট্যাবলেট সবাইকে সমস্যা মুক্ত করে। জয় মা তারা, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি শ্যামবাজার থেকে বলছি। জয় মা তারা। হ্যাঁ, নাম কি মা? আমার জামাইয়ের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, তোমার নাম বলো প্রথমে। হ্যাঁ, তোমার নাম? ওর জন্ম সময় হলো 7ই নভেম্বর 1983 সকাল 10টা। আচ্ছা, রেলগাড়ির মতো বললে হবে না, আগে তোমার নাম বলো, যেগুলো জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তোমার নাম কি? আমার নাম হলো রীনা পান্ডে। কি নাম? রীনা পান্ডে। রীনা পান্ডে। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম সৌম্যজিৎ মিত্র। সৌম্যজিৎ মিত্র। এবার জার্মান জন্ম তারিখ বলো শুনি। ওর জন্ম সময়টা বলবো? তারিখটা বলো প্রথমে। হ্যাঁ, তারিখটা হলো 7ই নভেম্বর 1983 সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। প্রবলেম কি নিয়ে মা? প্রবলেম ওর ক্যারিয়ার নিয়ে। কেরিয়ার তৈরি করতে পারছে না, এই তো? চাকরি করছে এখন কোথাও? না, এখন চাকরিটা বেকার বসে রয়েছে। চলে বেকার গেছে। আছে তাই তো? বেকার বসে আছে তো? হ্যাঁ, সৌম্যদীপ। সোমবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি এবং ধনু লগ্ন, ওর জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম। জানো এটা না আজকে জানবে? বৃষ্টিক রাশিটা জানতাম। জানো, ভেরি গুড। এইবার বলি, তোমার জামাইয়ের কি খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে অল্পেতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর রাত্রিরে একটু দেরিতে ঘুমোয়, মোবাইল ঘাটাঘাটি করে? না, রাত্রে ও তো এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়, ওর শরীর খারাপ বলে। আচ্ছা, তাহলে মা দেখো, ঘুম হয় না বলি ঘুমের ওষুধ খায়, তাই না? নার্ভের অসুখ হয়ে গেছে। আরে আমি তা বলছি না, আমি বলছি রাত্রিরে ঘুম হয় না বলি তো ঘুমের ওষুধ খায়, তাহলে রাত্রি জাগারও প্রবণতা আছে। ডাক্তার দিয়েছে, ঠিক আছে, ডাক্তারবাবু দিয়েছেন, ঠিক করেছেন। এখন কেরিয়ারের জায়গাটা ডিস্টার্ব, বা এখানে যেটা দেখতে পাচ্ছি লগ্ন সাপেক্ষে যদি বিচার করা যায়, তাহলে দশম ভাবে নিচস্থ শুক্র বসে রয়েছে এবং দশমপতি কম্বাস্ট হয়ে একাদশ ভাবে অবস্থান করছে। সেখানে সেই স্থানের উপর অবস্থান করছে ভাগ্যপতি রবি নিচস্থ হয়ে গেছে, শনির অবস্থান করছে। ধনু লগ্ন সাপেক্ষে এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে শনি খুব একটা শুভ ফলদাতা নয়, ফলে সেই শনি তুঙ্গি হয়ে গিয়ে খুব যে ভালো ফল আসছে তা। জামাই কি ইঞ্জিনিয়ারিং করেছে নাকি? না, ও অ্যাডভোকেট। অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করে। কি নিয়ে? অ্যানিমেশন? হ্যাঁ। অ্যানিমেশনের কাজ ভালো হবে না তো? কে বলেছে পড়াশোনা করতে? অ্যাডভোকেট বা সিভিল ইঞ্জিনিয়ার হলে ভালো হতো। এখন ইদানিং প্রায় 1 বছরের কাছাকাছি কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো স্থায়ী সমাধান না। কিছুটা কাজ পেলো, কিছু নিয়ে পড়াশুনো করলো, গ্রহটা ভালো থাকাতে সাময়িক ইনকাম বা সাময়িক স্যাটিসফ্যাকশন আসবে। পার্মানেন্ট সলিউশন বলতে ও যদি সিভিল ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট হতো তাহলে ভালো ফল হতো। আচ্ছা। অ্যানিমেশনের কাজ একদমই ভালো হবে না, এটা থেকে খুব একটা ভালো আর্নিং হবে না। বর্তমান সময়টা একটু দেখে নিচ্ছি। বর্তমান সময় মা খুবই খারাপ। 2025 সাল অব্দি কিছু হওয়ার নয় ভালো। এটা প্রবলেমটা স্টার্ট হয়েছে 1 বছর আগে, কোম্পানিটা বন্ধ হয়েছে 2023-এ কি? তখন থেকেই টালমাটাল চলছিল, এখন পুরোপুরি বন্ধ। 2025 অব্দি ভালো হওয়ার কিছু নেই মা। যা হবে 2025 পর। জয় মা তারা। দর্শক বন্ধু সবাইকে আমি সহযোগিতা করি টিভির অনুষ্ঠানে, অবশ্যই আপনি জেনে যাবেন। আমি বলবো আপনাদের নিশ্চয়ই কতদিন খারাপ যাবে, কতদিন ভালো থাকলে ভালো বলি, খারাপ থাকলে খারাপ বলি, কিন্তু এটা সমাধান না। সমাধান করলে খারাপ সময় অতিরিক্ত অবশ্যই কাটবে, কারণ আপনার খারাপ সময় কাটানোর জন্যই তো আমার কাছে আসা বা যে কোনো জ্যোতিষীর কাছে যাওয়া।
সুতরাং টিভিতে জানলে শুধু কৌতূহল মিটবে, সমস্যা তো মিটবে না। সমস্যা মেটানোর জন্য বাড়ি থেকে বেরোতে হবে এবং যে কোনো জ্যোতিষীর সঙ্গে একটু পরামর্শ করতে হবে যে কি করা যায় এর পরিপ্রেক্ষিতে। অবশ্যই সব জ্যোতিষী এমন বলে দেয়, আমি অবশ্য সেটা নিই না, সেটা ব্যক্তিগত, প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা নেচার, এটা নিয়ে আমি আসছি না। প্রতি অমাবস্যায় তো তারাপীঠে আমার চেম্বার থাকেই, প্রতি অমাবস্যায় যেহেতু তারাপীঠে বসি, এছাড়া মাসিক চেম্বার থাকে, অমাবস্যার আগের দিন থাকে বর্তমান, এবং মেচেদা থাকে মাসে একটি দিন, সেটা অমাবস্যার আগে শনিবার দেখে মেচেদাতে চেম্বার হয়। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরটিকর হসপিটালের কাছে, সেখানে আমার নিজস্ব বাসগৃহ, সেখানে মঙ্গল, শনি এবং রবিবার বসি, এবং তার সঙ্গে সঙ্গে প্রতি পূর্ণিমাতে নিজস্ব গৃহ মন্দিরে যজ্ঞ করি ভক্তদের মঙ্গলার্থে। প্রতি অমাবস্যায় তারাপীঠে মহাযজ্ঞ হয় ভক্তদের মঙ্গলার্থে। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলো আছে ষান্মাসিক, সেটা হচ্ছে ব্যারাকপুর বুধবার এবং শুক্রবার হাওড়া ময়দান। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। তো এইবার যে প্রসঙ্গে ছিলাম, যে তৈলঙ্গ স্বামী, বারবার তৈলঙ্গ স্বামী, কারণ অন্য টিভিতে একটা তৈলঙ্গ স্বামী অনুষ্ঠান করে এসে সেই জন্য। তো শ্যামাচরণ লাহিড়ী, আর 2 মিনিট আছে, আমি একটু বলে নিই। তো শ্যামাচরণ লাহিড়ী আজকে এপিসোড 4। তো শ্যামাচরণ লাহিড়ীর যে পর্যায়ে ছিলাম আমি, যেখানে যে শ্যামাচরণ লাহিড়ী একটু বিস্মিতও তো হলেন যখন সবকিছু যোগী বরের কাছ থেকে বুঝতে পারলেন এবং শুনতে পারলেন। তখন তিনি আগের জন্মের কথাটা তার স্মরণে আসছে না। এই কমণ্ডলু, বাকছাল, দণ্ড কি করে তার হলো? যোগীবর একটু হেসে শ্যামাচরণের মেরুদণ্ডে নিজস্ব হস্ত স্পর্শ করলেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গেই শ্যামাচরণ লাহিড়ীর সারা শরীরে তড়িৎ প্রবাহিত হলো, অর্থাৎ সারা শরীর কারেন্টে ঝলমল করে উঠল। নিজেকে আর নিজের মধ্যে ধরে রাখতে পারলেন না, সারা শরীর তখন আনন্দে কেঁপে কেঁপে ওঠার মতো উঠতে লাগলো শ্যামাচরণ লাহিড়ী। হঠাৎ করে জাতিস্বরের মতো শ্যামাচরণের পূর্বজন্মের কথা মনে পড়ে গেল। সেই অবস্থাতে তিনি চিনতে পারলেন এই দণ্ড, কমণ্ডলু, বাকছাল ও পবিত্র ধ্বনি তারই পূর্বজন্মের সাধনার ব্যবহৃত বস্তু, এবং এই যোগীবর তার পূর্বজন্মের গুরু, অর্থাৎ যে যোগী সন্ন্যাসী হিমালয়ে উপস্থিত ছিলেন তিনি শ্যামাচরণ লাহিড়ীর পূর্বজন্মের গুরু। এই রকম সাধনা আরো আসবো, কিছুটা বিস্মিত হবেন ওই যোগীবর সম্বন্ধে, শ্যামাচরণ লাহিড়ীর পূর্বজন্মের গুরু সম্বন্ধে, যে তার ওই দানাপুর থেকে যে রানী খেতে আসা তার হিমালয়ের কাছে, সেটা ঈশ্বরের দৈব ঘটনার মধ্যে একটা অংশ। এবং এই যে তার এই জন্মে দেহ ধারণ করা, অর্থাৎ শ্যামাচরণ লাহিড়ী মৃত্যুকালীন কিছু কাজ ছেড়ে গেছিলেন। অবশ্যই প্রত্যেকটা মানুষের, এটা শুনে রাখুন, প্রত্যেকটা মানুষের কিছু কাজ যদি পৃথিবীতে বাকি থেকে যায়, যে কোনো কাজ হোক, তাহলে সেই কাজ করার জন্য পুনরায় জন্মগ্রহণ করতেই হবে। সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ না হলে ঈশ্বর লাভ হয় না। সেই জন্য ষষ্ঠ ইন্দ্রিয়কে আয়ত্তে নিয়ে আসতে হবে, সাধনার মূল পর্বে পৌঁছতে হবে, তবে গিয়ে মানুষ আধ্যাত্মিক জীবনের থেকে একটা মুক্তির পথ পাবে। অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি সাংসারিক জীবনে থাকেন, একটা স্টেজের পর একটা স্টেজ হয়, যার জন্য এটা অন্যায়ের কিছু নয়। সংসার জীবনে থাকবে, সন্তান হবে, বংশবৃদ্ধি হবে, এটা নেচার, এটা প্রকৃতি। এবার সেই আত্মার যখন বয়স বাড়বে, তখন আস্তে আস্তে তার মধ্যে ঈশ্বর চেতনা আসবে। অবশ্যই নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আগামী দিন আমি পরের লাইভটা চেষ্টা করব এপিসোড 5 করতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।